বাংলাদেশ কি পারবেন তাদের 2 ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ জিতে সিরিজ শুরু করতে, নাকি প্রত্যেকবারের মতো আমরা ওয়েস্ট ইন্ডিজের দিয়ে যেভাবে নাকানি চুবানি খাই এবারে সেরকম নাকানি চুবানি খেয়ে আসবো? তো কালকে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 2 ম্যাচ সিরিজের টেস্টের প্রথম টেস্ট, এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে। আর আমি পিচ রিপোর্ট থেকে যতটা বুঝতে পারলাম এটি একটি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হতে চলেছে, এবং তার পাশাপাশি ফাস্ট বোলাররা এখানে মোটামুটি ভালো মুভমেন্ট এবং বাউন্স পেতে পারে। এবং এই স্টেডিয়ামে দলগুলোর ব্যাটিং এভারেজ 250 থেকে মোটামুটি 300-এর কাছাকাছি থাকে। তো আমরা আশা করতেই পারি 5 দিনের একটা টেস্ট ম্যাচ দেখতে পাবো। আর এই মাঠে টেস্ট খেলা হলে টেস্ট ম্যাচের রেজাল্ট খুব কমই বের হয়। এখন পর্যন্ত এই মাঠে 12টা টেস্ট খেলা হয়েছে, তার মধ্যে আগে ব্যাটিং করা দল 2বার জিতেছে এবং পরে ব্যাটিং করা দল 4বার জিতেছে, এবং বাকি সবগুলো ম্যাচ ড্র হয়েছে। তো দুই দল যদি ভালো মতন ব্যাটিং করতে পারে তাহলে 5 দিনের টেস্ট ম্যাচ হলে ড্র হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আর ম্যাচ ড্র হবে কিনা সেটা অনেক বেশি ম্যাটার করে বাংলাদেশের ব্যাটিং এর উপর, কারণ তাদের রিসেন্ট টেস্টগুলো হারা সব থেকে বড় কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। আর তারা এই ব্যাটিং ব্যর্থতা কোনোভাবে কাটিয়ে উঠতে পারছে না। বাংলাদেশ যদি কোনোভাবে তাদের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারে তাহলে বাংলাদেশের সামনে অনেক বড় সুযোগ রয়েছে ম্যাচটি জেতার, কারণ ওয়েস্ট ইন্ডিজ দল টেস্ট ফরম্যাট খুব একটা ভালো শেপে নেই। তো তারা তাদের লাস্ট 5 ম্যাচে মাত্র একটা ম্যাচ ড্র করতে পেরেছে। তাই আমার মনে হয় বাংলাদেশের সামনে অনেক বড় একটা সুযোগ রয়েছে প্রথম ম্যাচটি জিতে টেস্ট সিরিজ শুরু করার। আর কোন দল হারলে বা জিতলেও মনে হয় না খুব একটা কিছু চেঞ্জ হবে, কারণ দুই দলই র্যাঙ্কিং এ লাস্টে অবস্থান করছে। কিন্তু আমরা যদি জিততে পারি অবশ্যই সেটা আমাদের জন্য ভালো জিনিস হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয় এবং রিসেন্ট ম্যাচগুলো আমাদের জন্য খুব একটা ভালো যায়নি। শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট জয় এবং আফগানিস্তানের বিপক্ষে একটা ওডিআই জয় পেয়েছি আমরা। তাছাড়া বাকি ম্যাচগুলো একবার যা ইচ্ছে তা অবস্থা ছিল আমাদের। তাই আমরা ম্যাচটা যদি জয় দিয়ে শুরু করতে পারি তাহলে আমাদের দলের মনোবলটা কিছুটা হলেও বাড়বে, আর এই মনোবল বাড়াটা আমাদের জন্য এখন খুব খুব দরকার। তো ফাইনালি এই টেস্টের মধ্য দিয়ে মেহেদী মিরাজ তার টেস্টের ক্যাপ্টেন্সির যাত্রা শুরু করতে যাচ্ছে। তো কংগ্রাচুলেশন মেহেদী মিরাজকে। তো এই টেস্টে নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম অ্যাভেলেবেল নেই। তো দেখা গেলে এটি একটি আনএক্সপিরিয়েন্স দল হতে যাচ্ছে, যেখানে নতুন ক্যাপ্টেন অ্যাপয়েন্ট করা হয়েছে এবং কিছু নতুন প্লেয়ারকে দলে ডাক দেওয়া হয়েছে। তো দেখার বিষয় হচ্ছে এই দলটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেমন করতে পারে। আর আই থিঙ্ক বাংলাদেশের জন্য সব থেকে বড় থ্রেট হতে যাচ্ছে সামার জোসেফ। তো এই 25 বছর বয়সী ফাস্ট বোলারের কীর্তি হয়তো আমরা সবাই জানি। তো 27 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের নায়ক ছিল সামার জোসেফ, আর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে মোটামুটি ভালোই বোলিং করেছে সামার জোসেফ। তো আমাদের জন্য সামার জোসেফ একটা বড় থ্রেট হতে পারে। তো আমাদের ব্যাটাররা তাকে কিভাবে সামলাবেন সেটা দেখার জন্য তো কালকের ম্যাচের পর্যন্ত ওয়েট করতে হবে। আর সামার জোসেফের পাশাপাশি আলজারি জোসেফ, কিমার রচের মতো বোলারও তো রয়েছে। তো আমাদের ব্যাটারদের জন্য একটা টাফ চ্যালেঞ্জ হতে যাচ্ছে, আর এই চ্যালেঞ্জ যদি তারা পার করতে পারে তাহলে হয়তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর আপনারা কি মনে করেন বাংলাদেশ 4 পেসার এবং এক স্পিনার মেহেদী মিরাজকে নিয়ে স্টার্টিং 11 তৈরি করবে, নাকি 3 পেসার এবং তাইজুল এবং মেহেদী মিরাজ 2 স্পিনার নিয়ে দল গঠন করবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের ট্রফি আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং স্পোর্টসের সাথেই থাকবেন।